শুরু করছি আজকে ক্লাস 11 গ্র্যাভিটেশনের প্রবলেম সেট 1-এর লাস্ট চারটে অঙ্ক নিয়ে। তাহলে দেখো আজকে অঙ্ক লাস্ট চারটে শুরু করছি। দেখো 19-এর অঙ্কটা কি বলেছে, বলেছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, কিন্তু তাদের উভয়ের ঘনত্ব সমান। যদি ওই গ্রহ ও পৃথিবীর ক্ষেত্রে মুক্তিদ্রুতি যথাক্রমে ভি পি এবং ভিই হয়, তাহলে প্রমাণ করো যে ভিপি ইকুয়ালস টু 2 ভি। তাহলে এটা হচ্ছে 19 নম্বরের অঙ্ক। তাহলে প্রথমে দেখো বলে দিয়েছে যে পৃথিবীর মানে ওই গ্রহটার যেটা ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কি হচ্ছে, তাহলে প্রথমে আমাকে পৃথিবীর এসকেপ ভেলোসিটিটা আগে বের করে নিতে হবে, তারপর আমরা গ্রহটার বের করব, তাহলেই বোঝা যাবে, তাহলেই এই প্রমাণটা করতে পারবো। তাহলে প্রথমে পৃথিবীর ভিই মানে হচ্ছে ভেলোসিটি অফ আর্থ, মানে এসকেপ ভেলোসিটি অফ আর্থকে আমরা ভি সাফিক্সে ই দিয়ে লিখি। তাহলে ভিই ইকুয়ালস টু কত হবে, √2 g/। এটাই তো হচ্ছে পৃথিবীর মুক্তিদ্রুতি, এটাই তো হলো পৃথিবীর মুক্তিদ্রুতি বা এসকেপ ভেলোসিটি। তাহলে ভিই √2g এর জায়গায় আমরা কি লিখতে পারি, জি এর জায়গায় আমরা লিখতেই পারি gm/r² ইনটু আর। আমরা কি জানি, g ইকুয়ালস টু gm/r², এটা আমরা জানি। তাই জন্য আমরা g এর জায়গায় gm/r² লিখলাম ইকুয়ালস টু √, এখানে একটা আর কেটে গেল 2gm/r। এবার √, এটা কিন্তু পৃথিবীর এসকেপ ভেলোসিটি বা মুক্তিদ্রুতি বের করছি প্রথমে। তাহলে 2g/টাকে এক জায়গায় রাখলাম। এই m মানে আমরা কি শিখেছি, m মানে হচ্ছে আমরা লিখতেই পারি 2g/টাকে একটা সাইডে রাখলাম। m মানে আমরা জানি 4/3 পাই r³ ইনটু রো, আমরা এটা জানি m ইকুয়ালস টু m ইকুয়ালস টু 4/3 পাই r³ ইনটু রো। তাহলে v ইকুয়ালস টু কত হলো, এখানে আবার এটা বড় হাতের r হবে, এ একটা আর কেটে গেল, তাহলে এখানে দুটো আর পড়ে থাকছে। তাহলে কত হলো, তাহলে 4 দুগুণে 8, 8/3, 4 দুগুণে 8, 8/3 g পাই r² রো। এটা আমার বেরোলো পৃথিবীর এসকেপ ভেলোসিটি বা পৃথিবীর মুক্তিদ্রুতি, আমার বেরোলো এটা। তো কি করলাম, ভি আমরা পৃথিবীর মুক্তিদ্রুতি কত জানি, ভি ইকুয়ালস টু √2gr, জি এর জায়গায় আমরা বসাতেই পারি gm/r²। একটা আর কাটলো, তারপর তাহলে কেটে কি হলো √2gm/r। এবার 2g/8টাকে 2g/8টাকে আমরা একটা সাইডে রেখে m মানে আমরা কি লিখতে পারি 4/3 পাই r³ ইনটু রো। এরপর একটা আর আবার কাটলাম, কাটার পরে তাহলে আমরা এটা গুণ করলাম, গুণ করে পৃথিবীর মুক্তিদ্রুতি বা এসকেপ ভেলোসিটি কত বের হলো 8/3 g পাই r² রো। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিদ্রুতি। এবার ওই গ্রহটার বের করলেই আমরা বুঝে যাবো কত গুণ। এটা দেখে নাও, তারপর পরের পার্টটা করছি। চলো তাহলে আমার পৃথিবীর কত বেরিয়েছে, পৃথিবীর আমার এটা রেখে দিই এখানে, পৃথিবীর এসকেপ ভেলোসিটি বেরিয়েছিল √8/3 g পাই r², তাই তো। এইবার ওই গ্রহটার বের করব, মানে যেটা ভি অফ পি মানে ভেলোসিটি অফ প্ল্যানেট যেটা। তাহলে লিখলাম √, এখানে কি বলেছে, ওই গ্রহটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং তাদের উভয়ের ঘনত্ব সমান। তাহলে মুক্তিদ্রুতি কত, মানে এই মুক্তিদ্রুতিটাই থাকবে, এই মুক্তিদ্রুতিটাই থাকবে, খালি এখানে 8টা মানে পৃথিবীর ব্যাসার্ধটা দ্বিগুণ হবে আর রো সমান, মানে রোই থাকবে। তাহলে ওই প্ল্যানেটটার ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি কত হবে 8/3 লিখলাম, জি থাকবে, কোনো চেঞ্জ হবে না, পাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর যেটা সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই 8টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ,
এইটা বলেছে ওই গ্রহটার ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে হচ্ছে এখানে আর হলে এখানে হবে 2r, কারণ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে 2r তার হোল স্কয়ার, কারণ এখানে r স্কয়ার ছিল আর এটা দ্বিগুণ মানে 2r হলো তার হোল স্কয়ার। রো মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব দেখো বলেছে উভয়েরই সমান, তাই রো রোই থাকবে। এবার যদি আমরা করি কিছুই না, খালি এখানে পৃথিবীর ব্যাসার্ধ চেয়ে দ্বিগুণ বলেছে ওই গ্রহটার ব্যাসার্ধ, তাই জন্য এখানে r স্কয়ারের জায়গায় এখানে 2r স্কয়ার তার লিখলাম। এবার দেখো 8/3 g পাই 2 স্কয়ার মানে হচ্ছে 4 r স্কয়ার রো। এবার চারটাকে যদি আমি বাইরে নিয়ে যাই রুটের, তাহলে কি হবে 2, চারটাকে আমি রুটের বাইরে নিয়ে আসলাম, তাহলে 2 8/3 g পাই r স্কয়ার রো। এবার একটা জিনিস ভালোভাবে দেখো, এই যে 8/3 g পাই r স্কয়ার রো, এইটা মানেই তো হচ্ছে আমার ভি, তাহলে ভিপি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি 2 ভি, এই পুরোটার মানই তো হচ্ছে ভিই, তাই জন্য আমি ভি এই পুরোটার জায়গায় ভিটা লিখতেই পারি, তাই জন্য আমার ভেলোসিটি অফ প্ল্যানেট ইকুয়ালস টু 2 ইনটু ভেলোসিটি অফ আর্থ প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রুফ। তাহলে কি করলাম অঙ্কটা, কিছুই না, প্রথমে খালি পৃথিবীর এসকেপ ভেলোসিটিটা বের করলাম, তারপরে ওই গ্রহটার এসকেপ ভেলোসিটিটা বের করে ওখানে খালি ব্যাসার্ধটা খালি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ r স্কয়ার ছিল, সেটা এখানে প্ল্যানেটটার ক্ষেত্রে কত হলো 2r স্কয়ার, কারণ দ্বিগুণ, আর রো মানে ঘনত্ব একই আছে তাই ঘনত্বের কোনো চেঞ্জ হয়নি। এবার এবার চারটাকে খালি রুটের বাইরে নিয়ে আসলাম 2 হলো, আর এই পুরোটার মানই তো হচ্ছে ভিই মানে ভেলোসিটি অফ আর্থ, তাই জন্য এই পুরোটার জায়গায় আমরা ভিই লিখলাম, তাহলে ভিপি ইকুয়ালস টু 2 ইনটু ভি প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাব। চলো নেক্সট অঙ্ক। তাহলে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে 10 কেজি, এটা 20 নম্বর প্রশ্ন, বলছে 10 কেজি ভরের কোনো বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন, ধরে নাও জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর আর ইকুয়ালস টু 6400 কিলোমিটার। তাহলে কি বলেছে 10 কেজি ভরের কোনো বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য, পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য এই কথাটার মানে কি, পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কথাটার মানে হচ্ছে যে ভেলোসিটিটা কাজ করবে সেই শক্তিটার জন্য সেটা হচ্ছে এসকে ভেলোসিটি কাজ করবে, কারণ পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে এসকে ভেলোসিটি কাজ করবে এখানে। তাহলে একটা জিনিস ভালোভাবে বোঝো যে পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন, এখানে নিশ্চয়ই সেটা স্থিতিশক্তি হবে না, পৃথিবী থেকে আমি একটা বস্তুকে ছুঁড়ছি তাই তার মধ্যে গতিশক্তির সৃষ্টি হবে, স্থিতিশক্তি থাকবে না। তাহলে কি বলেছে, এটা হচ্ছে 20 নম্বরের প্রশ্ন। এই ধরো এই একটা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখান থেকে আমি বস্তুটাকে ছুড়লাম পৃথিবীর বাইরে ছুড়ে দিলাম, তাহলে পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য এই পৃথিবীর বাইরে ছোড়ার জন্য নিশ্চয়ই আমার একটা মুক্তির দ্রুতি বা এসকেপ ভেলোসিটির দরকার, মুক্তির দ্রুতি বা এসকেপ ভেলোসিটির দরকার। এইবার কিন্তু এইখান থেকে যে মানে পৃথিবী থেকে কেন্দ্র থেকে ওকে যে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়ার জন্য যেরকম এসকেপ ভেলোসিটি দরকার, কিন্তু এসকেপ ভেলোসিটি আসছে কোথা থেকে, স্থিতিশক্তি থেকে না তো, নিশ্চয়ই গতিশক্তি থেকে, কারণ গতিশক্তির কারণেই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর বাইরে যেতে পারছে, তাই জন্য আমরা যে ফর্মুলাটা এখানে লিখবো সেটা হচ্ছে হাফ এমভি স্কয়ার, মানে গতিশক্তির ফর্মুলাটা লিখবো, কিন্তু এখানে হাফ এমভি স্কয়ার তো লিখলাম, কিন্তু এখানে যে ভিটা সেই ভিটাই হচ্ছে আমার এসকেপ ভেলোসিটি, সেই ভিটাই হচ্ছে আমার এসকেপ ভেলোসিটি, কারণ এসকেপ ভেলোসিটি ছাড়া ওই বস্তুটাকে পৃথিবীর বাইরে ছোড়া সম্ভব নয়, তাহলে পৃথিবীর গতিশক্তি এখানে দরকার, তাই জন্য আমরা লিখলাম হাফ এমভি স্কয়ার, আর ভিটা যেহেতু এখানে এসকেপ ভেলোসিটি তাই এখানে এসকেপ ভেলোসিটি লিখলাম, হাফ যেরকম আছে হাফ লিখলাম, এম দেখো বলে দিয়েছে না, এমটা আগে এমই রাখলাম, ভি মানে আমরা কি জানি মানে এসকেপ ভেলোসিটি মানে 2gr, এই পুরোটার হোল স্কয়ার হবে হাফ, এম মানে দেখো 10 কেজি বলেছে 10 লিখলাম ইনটু দুইটা রুটের মধ্যে আছে কিন্তু স্কয়ার তুলে দিলে 2 হয়ে যাবে, √2টা জিটাও স্কয়ার তুলে দিলে জি হয়ে যাবে
8টাও দেখো আর হয়ে যাবে। এবার হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু জি মান হচ্ছে 9.8 বলে দিয়েছে, আর মান হচ্ছে 6400, এটা হচ্ছে কিলোমিটার, এটাকে 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম। এই দুই কাটলাম। এবার এটাকে পুরোটাকে ক্যালকুলেটরে বসাবে, দেখবে এটার উত্তর আসবে 6.27 6.27 6.27 ইন্টু 10⁸ জুল। এটা ক্যালকুলেটরে বসাতে হবে। তাই কিছুই নেই অঙ্কটা, এখানে বলেছে পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই তার মধ্যে একটা গতিশক্তির সৃষ্টি হবে, আর এই গতিশক্তির মধ্যে যে বেগটা থাকবে সেটা নিশ্চয়ই এসকেপ ভেলোসিটি হবে। তাই আমরা এখানে গতিশক্তির ফর্মুলা লিখলাম হাফ mv², আর এখানে ভি যেটা এসকেপ ভেলোসিটি, এখানে ভিটা বা বেগটা হবে এসকেপ ভেলোসিটি, তাই জন্য এখানে গতিশক্তির ফর্মুলা অ্যাপ্লাই করে ওই ভি এর জায়গায় এসকেপ ভেলোসিটিটা লিখলাম। আর এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে √2gr। এবার খালি মানগুলো বসিয়েছি, যার যা আছে, দেখো উত্তর বেরিয়ে গেছে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাবো। চলো নেক্সট অঙ্ক। চলো নেক্সট অঙ্ক, 21 নম্বর অঙ্ক। বলছে পৃথিবীকে কেন্দ্র করে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1000 কেজি ভরের একটি উপগ্রহ ঘুরছে। এই উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ওই কক্ষে স্থাপন করার জন্য কত মোট শক্তির প্রয়োজন তা নির্ণয় করো। ধরে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আর জি হচ্ছে 10 মিটার/সেকেন্ড², তাই তো? এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। এইটা ধর হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এবার বলেছে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1000 কেজি ভরের, মানে ধরো এই হচ্ছে 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে। এই 7000 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে একটা কৃত্রিম উপগ্রহ। 7000 কিলোমিটার ব্যাসার্ধের হচ্ছে এই বৃত্তাকার পথটা। আর হচ্ছে বলছে এই যে কৃত্রিম উপগ্রহটা যে 7000 কিলোমিটার বৃত্তাকার ব্যাসার্ধ পথে ঘুরছে, এই কৃত্রিম উপগ্রহের মাস বলে দিয়েছে 1000 কেজি। মাস বলে দিয়েছে 1000 কেজি। তাহলে একটা জিনিস ভালোভাবে বোঝো, এখানে নিশ্চয়ই তার মধ্যে একটা এখানে আমাকে শক্তি জানতে হয়েছে। শক্তি মানে কি? শক্তি মানে দুটো শক্তি, দুই প্রকারের হয়, একটা স্থিতিশক্তি আর গতিশক্তি। তাহলে শক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তিকে আমরা ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিলে আমরা মোট শক্তি পেয়ে যাব। তাহলে প্রথমে ভূপৃষ্ঠের ক্ষেত্রে আমরা মোট শক্তি বের করব, তারপরে 7000 কিলোমিটার কৃত্রিম উপগ্রহ থেকে মানে এইচ উচ্চতায় আমরা শক্তি মোট বের করব, তারপর দুটোকে মাইনাস করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে প্রথমে ভূপৃষ্ঠে স্থিতিশক্তি কত? ভূপৃষ্ঠের স্থিতিশক্তি কত? ভূপৃষ্ঠের স্থিতিশক্তি হচ্ছে -gmm/, তাহলে শক্তি কত? তাহলে শক্তি হচ্ছে -gmm/, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠের স্থিতিশক্তি হচ্ছে -gmm/r যেটা থাকে। আর ভূপৃষ্ঠের গতিশক্তি কত? 0 হবে, কারণ ভূপৃষ্ঠে কোনো গতিশক্তি নেই তখন, আর তখন তো কৃত্রিম উপগ্রহটা ছোটেনি ভূপৃষ্ঠ থেকে, তাই জন্য তখন ভূপৃষ্ঠের গতিশক্তি হবে 0। তাহলে ভূপৃষ্ঠে মোট শক্তি কত? ভূপৃষ্ঠে মোট শক্তি তখন হবে হচ্ছে -gmm/r + 0 = -gmm/r। এটা হচ্ছে ভূপৃষ্ঠে আমরা মোট শক্তিটাকে গণনা করলাম। ভূপৃষ্ঠের স্থিতিশক্তি কত? -gmm/r, এটা হচ্ছে আমাদের, এটা তো আমাদের ফর্মুলাই
যেটা ভূপৃষ্ঠে মোট স্থিতিশক্তি আর ভূপৃষ্ঠে গতিশক্তি তখন শূন্য, কারণ তখন কৃত্রিম উপগ্রহটা ছোটা শুরু করেনি, তাই জন্য ভূপৃষ্ঠে গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি হচ্ছে -gmm/r। তাহলে মোট শক্তি কত, এই দুটোকে যোগ করলেই বেরিয়ে গেল, তাহলে -gmm/r হচ্ছে ভূপৃষ্ঠে মোট শক্তি। এবার আমরা এই উচ্চতায় শক্তিটা বের করব, তবে এটা থেকে ওটা মাইনাস করে দিলে বেরিয়ে যাবে। দেখো এতটা, তারপর পরের পার্টটা করছি। চলো পরের পার্টটা। তাহলে ভূপৃষ্ঠে মোট শক্তি তো পেয়ে গেছি। এবার হচ্ছে এই উচ্চতায় ধরে নিলাম, এই উচ্চতায় ধরে নিলাম ওই কৃত্রিম উপগ্রহটা রয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে। তাহলে এই উচ্চতায় মোট স্থিতিশক্তি কত হবে? এই উচ্চতায় স্থিতিশক্তি, এই উচ্চতায় স্থিতিশক্তি তো একই হবে, -gmm/r। স্থিতিশক্তির কোনো পরিবর্তন হবে না। আর গতিশক্তি যেটা এই উচ্চতায়, যেটা গতিশক্তি, ওইটা কিন্তু 0 হবে না, ওটা হবে হচ্ছে 12mv², যেটা আমরা জানি। কারণ ভূপৃষ্ঠে কৃত্রিম উপগ্রহটা তখন ছোটেনি, তাই জন্য ভূপৃষ্ঠে তখন গতিশক্তি 0 হয়েছে। কিন্তু এই উচ্চতায় তো বস্তুটা মুভ করেছে, তাহলে এই উচ্চতায় গতিশক্তি 12mv² হবে, 0 হবে না। তাহলে এই উচ্চতায় মোট শক্তি কত? এই উচ্চতায় মোট শক্তি কত? তাহলে -gmm/r প্লাস 12mv²। এইবার v² মানে আমরা কি লিখতে পারি? v² মানে আমরা কি লিখতে পারি? আমরা একটা দিয়ে জানি gmm/r ইকুয়ালস টু হচ্ছে gmm/r ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারি mv²/r, এটা r²। এটা আমরা লিখতে পারি gmm/r² বা ইকুয়ালস টু mv²/r, এটা আমরা জানি। এখানে mv² যেটা, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। এই সমীকরণটা আমরা জানি, অভিকেন্দ্র বল, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। gmm/r² ইকুয়ালস টু mv²/r, এই সম্পর্কটা আমরা জানি। এবার এখান থেকে যদি আমি একটা আর বাদ দিয়ে দিই আর এখানে mm কেটে দিই, তাহলে v² ইকুয়ালস কত দাঁড়ালো? gm/r। এই সম্পর্কটা আমরা জানি, gmm/r² ইকুয়ালস টু mv²/r। এবার এটা ক্যালকুলেশন করলে v² ইকুয়ালস টু gm/r আমরা লিখতে পারি। তাহলে v² এর জায়গায় আমরা ওই মানটাই বসাবো, -gmm/r প্লাস 12m। v² এর জায়গায় আমরা কত লিখবো? gm/r। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে? -gmm/r প্লাস, এর নিচে এটা মুছে দিলাম, এটা হচ্ছে 2r gmm/r মাইনাস 12gmm/r। এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে, এটা না স্মল r হবে। gmm/r এটা স্মল r হবে। কারণ ভূপৃষ্ঠে ওখানে স্থিতিশক্তি -gmm/R, কারণ ওখানে পৃথিবীর ব্যাসার্ধ, কিন্তু এখানে স্মল r হবে। এই উচ্চতায় স্থিতিশক্তির এখানে -gmm/R, এটা হচ্ছে আমার স্মল r হবে। তাহলে মোট শক্তি কত হবে? তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, এটা আমার বেরোবে হচ্ছে -2gmm -gmm বাই হচ্ছে 2r। তাহলে এটা যদি করি, তাহলে আমার উত্তর আসবে হচ্ছে -gmm/2r, -gmm/2r। এটা হচ্ছে আমার এই উচ্চতায় মোট শক্তি, এটাই বেরোবে। তাহলে ভূপৃষ্ঠে আমার কত বেরিয়েছিল? -gmm/r ক্যাপিটাল R, আর এখানে আমার এই উচ্চতায় মোট শক্তি হচ্ছে -gmm/2r। এটা হচ্ছে আমার এই উচ্চতায় মোট শক্তি।
এইবার এইটাকে আমরা ফাইনাল শক্তি হিসেবে ধরলাম, আর আগেরটা যেটা বেরিয়েছিল ভূপৃষ্ঠের ক্ষেত্রে মাইনাস জিএমএম বাই আর, এটাকে আমরা ইনিশিয়াল হিসেবে ধরলাম। এবার মোট শক্তি বের করতে গেলে আমাকে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলেই আমি মোট শক্তি পেয়ে যাব। তাহলে এটাই আমাকে বের করতে হবে। দেখে নাও, তারপর ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা করে নিচ্ছি। চলো, তাহলে আমাকে মোট শক্তি বের করতে গেলে এটা হচ্ছে মোট শক্তি। মোট শক্তি বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ফাইনাল শক্তি মাইনাস ইনিশিয়াল শক্তি করতে হবে। ফাইনাল শক্তি কত, ফাইনাল শক্তি মানে যেটা এইচ উচ্চতার শক্তি সেটা বেরিয়েছে হচ্ছে মাইনাস জি এম এম বাই 2r, আর আমার যেটা ইনিশিয়াল শক্তি হতো ওটা কত বেরিয়েছিল মাইনাস জি এম এম বাই আর। এটাই তো মোট শক্তি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখানে ইনিশিয়ালটা হচ্ছে ভূপৃষ্ঠের মোট শক্তি, আর ফাইনালটা হচ্ছে আমার এখানে এইচ উচ্চতায় মোট শক্তি। এবার জিএম এর জায়গায় আমরা কি লিখতে পারি, জিএম এর জায়গায় আমরা লিখতেই পারি জি আর স্কয়ার, এটা তো আমরা জানি জিএম ইকুয়ালস টু জি আর স্কয়ার, এটা তো আমরা জানি। তাহলে জিএম ইকুয়ালস টু জি আর স্কয়ার এটা আমরা বসিয়ে দেবো। তাহলে জিএম এর জায়গায় লিখবো, আগে একটা লাইন করে নিই, জি এম এম বাই 2r মাইনাসে মাইনাসে প্লাস জি এম এম বাই আর মাইনাস জি, এখানে জিএম এর জায়গায় লিখবো আমরা জি আর স্কয়ার এম বাই 2r প্লাস জিএম এর জায়গায় লিখবো জি আর স্কয়ার এম বাই আর। এইবার এখান থেকে আমরা জি আর স্কয়ার এমটাকে কমন নেব, তাহলে জি আর স্কয়ার এমটাকে আমরা কমন নিলাম, এখানে না মাইনাস জি আর স্কয়ার আরটাকে কমন নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের কি হলো 1/2r প্লাসে মাইনাসে মাইনাস 1/r, এটাই তো হলো। এখানে মোট শক্তি মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়ালটা হচ্ছে ভূপৃষ্ঠের মোট শক্তি যেটা আমার বেরোলো স্থিতিশক্তি আর গতিশক্তি যোগ করে, আর ফাইনালটা হচ্ছে আমার এইচ উচ্চতায় মোট শক্তি যেটা স্থিতিশক্তি আর গতিশক্তি এইচ উচ্চতাটা যোগ করে আমার বেরিয়েছে। এইটা থেকে এটা মাইনাস করলাম, করে এখানে খালি জিএম এর জায়গায় এখানে জি আর স্কয়ার বসাতেই পারি আমরা, এটা আমাদের একটা সম্পর্ক। তারপর এখানে জি আর মাইনাস জি আর স্কয়ার এমটাকে এখানে কমন নিলাম, কমন নেওয়ার ফলে 1/2r মাইনাস 1/r পড়ে থাকলো। এবার কিছুই না, এবার খালি মানগুলো বসাবো। যেমন প্রশ্ন দেখো কি বলেছে, জি এর মান দেখো বলে দিয়েছে 10। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6400 কিলোমিটার, এটাকে 1000 দিয়ে গুণ করে মিটারে নিতে হবে। আর একটা হবে 6400 ইন্টু 1000, কারণ আর স্কয়ার আছে, ইন্টু মাস কত বলে দিয়েছে, মাসও দেখো বলে দিয়েছিল 1000 কেজি, মাসও দেখো বলে দিয়েছিল 1000 কেজি। এবার ব্র্যাকেট 1/2r, এখানে এই আটটার মান কত, এখানে এই আটটা দেখো বলে দিয়েছিল এই আটটা, এখানে একটাই মনে রাখবে ক্যাপিটাল আর যেটা ওটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, আর এখানে স্মল আর যেটা এটা কিন্তু উপগ্রহের ব্যাসার্ধ, মানে উপগ্রহটা যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ। এখানে স্মল আর যেটা হচ্ছে উপগ্রহটা যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ, এটা প্রশ্নে বলে দিয়েছিল। তাহলে এখানে স্মলের জায়গায় স্মল আর এর জায়গায় আমরা লিখবো 2 × 7000, তারপর হচ্ছে মাইনাস, এখানে জায়গা নেই, আমি এটা মুছে দিচ্ছি, এখানটায় করছি। মাইনাস 1/r আছে, আর এর মান তো আমরা জানি 6400 ইন্টু 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম, তাহলে 7000, এখানে এটা বলেই দিয়েছিল, তাহলে হলো
ইন্টু, ঠিক আছে, তাহলে দেখে নাও এখানটায় মাইনাস, এটা ব্র্যাকেটটা না বন্ধ করে দিই, এখানে এইটার অর্ধেক পার্টটাই হচ্ছে এখানটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে খালি কমন নেওয়ার ফলে জি এর মান হচ্ছে 10 লিখলাম, আগে মাইনাস ছিল লিখলাম, আর এর মান হচ্ছে 6400, দুটো আর স্কয়ার মানে দুটো ইনটু 1000 দিয়ে গুণ করে মিট করে আনলাম, আবার 6400 ইনটু 1000, কারণ দুটো ছিল মাস দেখো 1000 কেজি বলে দিয়েছিল, তো আরেকটা 1000 হলো 1/2 আর 2 আর এর মান দেখো বলে দিয়েছে 7000, লিখলাম 1/r দেখো বলে দিয়েছে 6400 মানে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা আমরা জানি, এটাকে আবার 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম। এবার এটা পুরোটা ক্যালকুলেটরে মারবে, দেখবে উত্তর চলে আসবে। এটার উত্তরটা যেটা আসবে সেটা হচ্ছে 3.43 × 10 টু the 10, 3.43 × 10 টু the 10, এইটাই হবে এর উত্তর। এটা ক্যালকুলেটরে মারতে হবে লাস্টে, তাহলে বেরিয়ে যাবে 3.43 × 10 টু the 10 জুল, এটাই লাস্টে বেরোবে। দেখে নাও, তারপর নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্ক, চলো আজকের মতো লাস্ট অঙ্ক, মানে 22 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে এবং 98 মিনিটে একটি পূর্ণ আবর্তন করে, পৃথিবীর ভর নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাকে কি বলেছে, এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক, অর্থাৎ প্রবলেম সেট 1 এর লাস্ট অঙ্ক। এই হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ধরো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এইখান থেকে বলেছে 500 কিলোমিটার উচ্চতা, এইখান থেকে হচ্ছে 500 কিলোমিটার উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে, এখান থেকে 500 কিলোমিটার উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে, এবং এই কৃত্রিম উপগ্রহটা 98 মিনিটে একটি পূর্ণ আবর্তন করে, একটি পূর্ণ আবর্তন করে হচ্ছে 98 মিনিটে। তো আমার এখানে পর্যায়কাল অর্থাৎ t দিয়ে দিয়েছে 98 মিনিট। এবার আমাকে এখানে পৃথিবীর ভর জানতে চেয়েছে, তাই তো, তাহলে এখানে আমার পর্যায়কালের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমার পর্যায়কালের সূত্র কি, আমার পর্যায়কালের সূত্র লিখতে হবে t = 2π √r + h, তার পুরোটার হোল কিউব বাই এখানে হচ্ছে g, তাহলে এখানে পর্যায়কালের সূত্র ব্যবহার করতে হবে t = 2π √r + h, তার পুরোটার হোল স্কয়ার বাই g। এইবার এইখানটায় না, এখানে 2π বাই আমরা r লিখতে পারি, এখানে আসলে আমার মেন ফর্মুলা কিন্তু এইটা না, আর মেন ফর্মুলা যে 2π বাই r হচ্ছে এখানে মেন ফর্মুলা। এবার এই 2π বাই r = √r + h, তার g। এবার t = 2π বাই r টাকে যদি আমি ভেতরে নিয়ে যাই স্কয়ারে, তাহলে কি হবে, r + h, তার পুরোটার হোল কিউব, r টা যদি স্কয়ারের ভেতরে চলে যায় মানে রুটের ভেতরে চলে যায়, r টা যদি আমার রুটের ভেতরে চলে যায়, তাহলে আমার কি হবে, r² gr², আর gr² মানে আমরা জানি gm, t = 2π √r + h, তার পুরোটার হোল কিউব বাই gm। ভালোভাবে দেখো, এইটা হচ্ছে আমার মেন পর্যায়কালের সূত্র, t = 2π বাই r √r, এইটা হচ্ছে আমার মেন পর্যায়কালের সূত্র, হচ্ছে এইটা t = 2π, পর্যায়কালের সূত্র, পর্যায়কালের সূত্র। আমার মেন ফর্মুলা হচ্ছে এইটা t = 2π বাই r √r + h, তার পুরোটার হোল কিউব বাই g। এইটা হচ্ছে আমার মেন পর্যায়কালের সূত্র। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাইড করলাম, তাহলে কি হলো, t = 2πটা লিখলাম, এই 8টাকে আমরা রুটের ভেতরে নিয়ে গেলাম, তাহলে g এর পাশে 8টা যে রুটের ভেতরে যায়, তাহলে r² হয়ে যাবে,
তাহলে আর 2 পাই 8টা রুটের ভেতরে কি r স্কয়ার হলো, তাহলে জি আর স্কয়ার। আর আমরা জি আর স্কয়ার মানে কি লিখতে পারি, জি আর স্কয়ার ইকুয়ালস টু জিএম। তাই জন্য এখানে আমরা 2 পাই রুট ওভার r প্লাস এই সাপোর্টের হোল কিউব জি আর স্কয়ারের জায়গায় জিএমটা বসাবো। কিছুই না, এটা হচ্ছে আমার মেন পর্যায়কালের সূত্র। এই আরটাকে আমরা রুটের ভেতরে নিয়ে গেলাম, তাহলে r স্কয়ার হলো এই আর জি আর স্কয়ার মানে আমরা লিখতে পারি জিএম, তাহলে t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার r প্লাস এই সার পুরোটা হোল কিউব বাই জিএম লিখলাম। এবার আমাকে এখানে পৃথিবীর ভর মানে মাস জানতে চাইছে, তাহলে মাস, তাহলে আমরা এবার মাসটাকে এই পাশে নিয়ে যাই, টিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলেই হয়ে গেল। তাহলে কি হলো, এবার তারা আগে এটা এটার বর্গ করে নি, আগে এতটা করে নাও তারপর করছি, দেখে নাও। তাহলে আমার পর্যায়কালে যে সূত্রটা সেটা হচ্ছে t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার r প্লাস এইচ তার পুরোটার হোল কিউব বাই জিএম, তাই তো। এইবার আমি উভয় পাশে বর্গ করলাম, তাহলে t স্কয়ার ইকুয়ালস টু 2 পাই তার পুরোটার হোল স্কয়ার রুট ওভার r প্লাস এইচ তার পুরোটার হোল কিউব বাই জিএম, এই পুরোটার স্কয়ার হবে, তাই তো। আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে এইটারও স্কয়ার হবে, এটারও স্কয়ার হবে, তাহলে টি স্কয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 4 পাই স্কয়ার। এবার বর্গ করলে এই রুটটা উঠে যাবে, তাহলে r প্লাস এইচ তার পুরোটার হোল কিউব বাই জিএম। এবার এই টি স্কয়ারটাকে এখানে নিয়ে গেলাম আর মাসটাকে এই পাশে নিয়ে গেলাম, এটা মুছে দিই। তাহলে এই মাসটাকে এই পাশে নিয়ে যাই আর টিটাকে, কারণ পৃথিবীর আমাকে ভর জানতে চেয়েছে, তাহলে m ইকুয়ালস টু কি লিখতে পারি 4 পাই স্কয়ার r প্লাস এইচ তার পুরোটার হোল স্কয়ার বাই জি, এই টি স্কয়ারটা এই পাশে চলে গেল জি টি স্কয়ার, কিছুই না, এই mটা এইখানে চলে গেল আর টি স্কয়ারটা এখানে চলে গেল, এই দুটো খালি এক্সচেঞ্জ হলো এই লাইনটায়, আর কিছুই না। এই টি স্কয়ারটা এখানে চলে গেল আর এমটা ওই পাশে চলে গেল, কারণ এম হচ্ছে পৃথিবীর মাস যেটা আমাকে প্রশ্নে দিয়েছে। এবার খালি মান বসাও, 4 পাই মানে হচ্ছে 22/7 ইনটু 22/7 ইনটু আর আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা হচ্ছে 6400, এটার সঙ্গে 1000 গুণ হবে মিটার করব, প্লাস এইচ দেখো বলে দিয়েছে 500, এটার সাথে 1000 গুণ করে মিটারে করব, 500 কিলোমিটার দিয়েছিল তাই জন্য আবার 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম, এই পুরোটার হোল স্কয়ার বাই জি দেখো বলে দিয়েছে প্রশ্নে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। আর টি টি পর্যায়কাল দেখো আমাকে টি দেখো বলে দিয়েছিল 98 মিনিট, এবার আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 98 এর সঙ্গে একটা 60 গুণ করলে সেকেন্ডে চলে আসবে, তাহলে আমরা লিখতেই পারি ইনটু টি স্কয়ারের জায়গায় 98 ইনটু 60, আর একটা 98 ইনটু 60 হবে কারণ টি স্কয়ার আছে। তাহলে দেখো এইটা হচ্ছে আমার পর্যায়কালের সূত্র, এইটাকে প্রথমে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, এটা হচ্ছে আমার পর্যায়কালের মেন ফর্মুলা। এটাই মনে রাখবে, আগেটা না মনে রাখার দরকার নেই, এটাই মনে রাখবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এটা হচ্ছে পর্যায়কালের মেন ফর্মুলা। এবার উভয় পাশে বর্গ করলাম, বর্গ করে টি স্কয়ারটা এই পাশে নিয়ে গেলাম, এমটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে m ইকুয়ালস টু 4 পাই স্কয়ার r প্লাস এইচ এর পুরোটা হোল স্কয়ার বাই জিটি স্কয়ার। এবার খালি মানগুলো বসাবো, যেরকম 4 4ই থাকবে, পাই মানে 22/7 22/7 লিখলাম, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা 6400 কিলোমিটার, এটাকে 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম, আর এইচ মানে হচ্ছে এখানে কৃত্রিম উপগ্রহটার দেখো উচ্চতা, তাহলে এইচ হাইট, এইচটা হচ্ছে 500 বলে দিয়েছে 500 কিলোমিটার, একে 1000 দিয়ে গুণ করে মিটারে আনলাম, তার পুরোটার হোল স্কয়ার বাই জি হচ্ছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, টি স্কয়ার মানে হচ্ছে টি মানে হচ্ছে পর্যায়কাল, টিটা দেখো 98 মিনিট বলেছে, একে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে আনলাম, টিটা দুবার ছিল বলে 98 ইনটু 60 দুবার লিখলাম,
এবার এটা পুরোটার ক্যালকুলেটরে মারবে, দেখুন উত্তর চলে আসবে 5.62 ইন্টু 10⁻²৪। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই দেখবে অ্যান্সার। দেখে নাও। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন গ্র্যাভিটেশনের এমসিকিউ শুরু করব। আজকের প্রবলেম সেট 1টা পুরো শেষ হয়ে গেল। ঠিক আছে।